বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ঢাকায় একটা সাজ রব। ঢাকা বললে ভুল হবে, সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী তারা চেয়ে আছে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। এবারের বেগম খালেদা জিয়ার ফেরাটাকে অন্যভাবে উদযাপন করতে চায়। একটা উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। তারা জানেন যে চিকিৎসা শেষ করে যথেষ্ট পরিমাণ ভালো শারীরিক অবস্থা নিয়ে তিনি ফিরছেন। আগে যখন গিয়েছিল বেগম খালেদা জিয়া, তখন নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে তাদের প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসার পর যখন কি তিনি মোটামুটি সুস্থ হন এবং বাকিটা চেক আপের মধ্যে তিনি থাকেন তারেক রহমানের বাসায়, তখন আস্তে আস্তে আশ্বস্ত হতে শুরু করেন। এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা মোটামুটি মেনে নিয়েছে তার নেতাকর্মীরা এবং যতটা সম্ভব তিনি সুস্থ আছেন এবং লন্ডন থেকে এর মধ্যে তিনি ভার্চুয়ালি একদিন কথাও বলেছেন। তো এখন নেতাকর্মীরা এই কারণে তিনি যে ফিরবেন, তারা এই ফেরাটাকে উৎসব মুখর পরিবেশে তাকে গ্রহণ করার জন্য সময় গুনছেন এবং আগামীকাল সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন এবং তার আশা নিয়েও একটা জটিলতা ছিল, তিনি বিমানে ফিরবেন নাকি এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন। শেষ পর্যন্ত সেই জটিলতার অবসান ঘটেছে। ওই কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি গিয়েছিলেন লন্ডনে, সেই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরবেন। তো এটা একটা ভালো যে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সটা বিশেষভাবে তৈরি করা এবং সকল ধরনের চিকিৎসা সরঞ্জাম যাবতীয় সবকিছু সেখানে আছে, ফলে তিনি খুব নিরাপদে ভালোভাবে ফিরবেন, এটা মোটামুটি একটা কনফার্ম। 8ই জানুয়ারিতে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরে দেওয়ার এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন থেকে ফিরে আসবেন। 4 মাস পর খালেদা জিয়া দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি অনুরোধ করেছেন, আমি দেখলাম কালকে, যে বিমানবন্দরে যাতে ভিড় না করা হয়, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাতে তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানান। নেতাকর্মীদের হাতে থাকবে জাতীয় পতাকা, দলীয় পতাকা, সেভাবেই সবকিছু ঠিকঠাক আছে। আশা করা যায় যে এর পরবর্তী আরেকটি বড় পর্ব বাকি আছে বিএনপির জন্য, সেটি হচ্ছে তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় 17 বছর পর তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ফিরবেন এবং তার জন্য যথাযথ নিরাপত্তা চাওয়া হয়েছে। তার মানে হচ্ছে এখন সর্বশেষ যে ব্যক্তিটি সেটি হচ্ছে তারেক রহমান। তিনি ফিরলেই বিএনপির জন্য 16 কলা পূর্ণ হবে এবং বিএনপি সাংগঠনিকভাবে আরো উজ্জীবিত হবে। নির্বাচনের যে পূর্ণ প্রস্তুতি সেটি তারা নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন পর্যন্ত সারা বিশ্বে বিশেষ প্রয়োজনে যে মানবিক করিডোরগুলো দেওয়া হয়েছে, সেটা ইউরোপের অঞ্চলে ইউক্রেনকে কেন্দ্র করে, বসনিয়াকে কেন্দ্র করে, সিরিয়া, লিবিয়া অথবা আফগানিস্তান অথবা ফিলিস্তিন অথবা তুরস্ক অথবা সিরিয়া অথবা মিশর, কোনো করিডোর শেষ পর্যন্ত মানবিক করিডোর থাকে নাই। অর্থাৎ প্রত্যেকটা মানবিক করিডোর অমানবিক করিডোরে রূপান্তরিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, যুদ্ধ হয়েছে। যেই দেশে করিডোর দেওয়া হয়েছে সেই দেশের সঙ্গে উল্টো সংঘাত লেগেছে, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ডক্টর ইউনূস স্যারের সরকার যে মানবিক করিডোর দিয়েছে, আমাদের স্পষ্ট বার্তা আজকেও আমরা বলেছি, এটা বন্ধ করতে হবে, এখান থেকে ফিরে আসতে হবে। আমেরিকার দালালি করা যাবে না, ইসরায়েলের দালালি করা যাবে না, ইন্ডিয়ার দালালি করা যাবে না। আমরা এই মানবিক করিডোর কোনো রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করছি না এবং এই যে রাজনৈতিক দলগুলো সমর্থন করবে না এটা আমেরিকাও জানে, বাংলাদেশের জনগণ সমর্থন করবে না এটা জাতিসংঘ জানে। এটা জানে এই জন্যই কি লুকোচুরি, যে এই তো রাজনীতিবিদদের কাছে গেলেই তারা বাধা দেবে, জনগণের কাছে প্রকাশ করলেই সেটা বাধা দেবে। আমি একদিক থেকে পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সরল মনে, সহজ মনে এই মানবিক করিডোরের বিষয়টি ফাঁস করে দিয়েছেন এবং
প্রেস সচিবের কথায় নিন্দা জানাই, তিনি এখনও এটাকে লুকানোর চেষ্টা করেছেন। আজকে সবশেষে আবারও বলবো, এই মানবিক করিডোর নামের জাতিসংঘের, আমেরিকার, তাদের যে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র হিসেবে বানানোর ষড়যন্ত্র, এখান থেকে সরে আসতে হবে। বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ করবে না। এখানে মায়ানমারের সাথে বাংলাদেশের ইন্টারেস্ট এমন কোনো বাধাগ্রস্ত হয়নি যে যুদ্ধ করতে হবে, এখন যুদ্ধ করে ক্ষয়ক্ষতি করতে হবে। এর দায় ডক্টর ইউনূস সরকার কিন্তু নেবে না। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী যে ক্ষতি হবে নেবে না, কারণ 2 দিন পর তো সে সরকারে থাকবে না। তাহলে এই ক্ষতির দায়টা কাদেরকে নিতে হবে? তো আমরা এই হারামি কার্যক্রম, এই বিশ্বাসঘাতকতা কার্যক্রম থেকে ফিরে আসার অনুরোধ করি এবং অপরাপর সকল রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে বলবো, এইটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করবেন না। কিছু কিছু দল ঢাকা দেওয়ার চেষ্টা করছে। যেই ইস্যু এই মুহূর্তে জরুরি না, সেই ইস্যু নিয়ে কথা বলছে। হ্যাঁ, সেই ইস্যুকে এই ইস্যুর ওপর চাপায় দেওয়ার চেষ্টা করছে কৃত্রিমভাবে, লোক ভাড়া করে। এগুলো আমরা সবই বুঝতেছি। মানবিক করিডোর কিন্তু শেষ পর্যন্ত মানবিক থাকে না। এর দায় নিতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো যারা আছে একসাথে আলোচনা করেছি প্রাথমিক পর্যায়ে, একটা দলও এটাকে সমর্থন করেনি, একটা দলও না। যারা চুপ আছে এই বিষয়ে তাদেরকে ধরেন যে তোমরা এই বিষয়ে চুপ কেন, স্বার্থ কী? তোমরাও কি দালাল হয়ে গেছো? তোমরাও কি বিক্রি হয়ে গেছো? এটা আপনারা সবাই এই প্রশ্নটা করেন। দেশ বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আমেরিকা, ইসরায়েল, জাতিসংঘ, ইন্ডিয়া, কারো দাসত্ব আমরা মানব না। আমরা ইন্ডিয়ার দাসত্ব আমরা ভেঙে ফেলেছি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। নতুন করে আরেকটা দাসত্বের মধ্যে ঢোকার জন্য না, ঢোকার জন্য না। এই দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা ভালোই আছি। এখানে আমেরিকার এসে পাকনামি করার দরকার নাই। আমেরিকার দালাল যারা আছে, জাতিসংঘের দালাল যারা আছে, তাদেরকে বলি যে মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, মুখোশ উন্মোচন হয়ে গেছে। দেশকে একটু যদি ভালোবাসেন আপনারা এখান থেকে ফিরে আসবেন, দেশের মানুষ পাশে থাকবে। আর দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে জোর কইরা আপনি যে ওয়াদাবদ্ধ বা কমিটমেন্ট থাকার কারণে দেশের বিরুদ্ধে কাজ করবেন, ওইটা আমরা ঠেকাতে পারবো বলে আমরা মনে করি। ভারতের দাসত্ব থেকে বের হতে পারছে দেশের মানুষ, ভারতের এইটাও বের হতে পারবে। লিফটের অপেক্ষায় ছিলাম। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।